আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা নবম দশম অর্থাৎ এসএসসি বায়োলজির চ্যাপ্টার 13 জীবের পরিবেশ এই চ্যাপ্টারটা বই থেকে পড়ে ফেলব। তো চলো আমরা পড়ে ফেলি। তাহলে 13 নম্বর চ্যাপ্টার নাম কি? জীবের পরিবেশ। প্রথম প্যারাতে তেমন কিছুই আমাদের জানতে হবে না, আমরা পরবর্তীতে যাই। বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলতে আমরা কি বুঝি? আমরা তো সবাই জানি যে পৃথিবীর সব জীব, জড় বা ভৌত অবস্থা, এই সব কিছু মিলে আমাদের পরিবেশ হয়। আমাদের চারপাশে যা কিছু আছে সবই হচ্ছে আমাদের পরিবেশ বা পরিবেশের অন্তর্গত। তাহলে এই যে জীব সক্রিয়ভাবে জড়জগৎ থেকে তাদের প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে, জীবন অতিবাহিত করে, বর্জ্য পদার্থ হিসেবে মৃত্যুর পর পরিবেশে মিশে গিয়ে সেসব গৃহীত উপাদান আবার জড় পরিবেশে ফিরে দেয়। সবুজ উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, মাটি থেকে পানি সংগ্রহ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে নিজের খাদ্য কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি করে। এই করার সময় সে অক্সিজেন কি করে? ত্যাগ করে। উদ্ভিদ এবং প্রাণী মিলিয়ে পুরো জীবজগতের শ্বসনের যতটুকু অক্সিজেন প্রয়োজন তার একটি বড় অংশ আসে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া থেকে। সবুজ অসবুজ এই দুই ধরনের উদ্ভিদই মাটি পানি থেকে কিছু খনিজ লবণ খাদ্য গ্রহণ করে থাকে। তৃণভোজী প্রাণীরা নানাভাবে উদ্ভিদের বিভিন্ন অংশ খেয়ে বাঁচে। বিভিন্ন স্তরের মাংসাশী প্রাণীরা তৃণভোজী বা অন্যান্য ক্ষুদ্রতর মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের পরিবেশে উদ্ভিদ প্রাণী সকলেই মিলেমিশে বসবাস করে, একজন আরেকজনকে খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে, এই যে সিস্টেমটা দ্বারা হয় বা এইটার যে সম্পর্কটা তৈরি হয়, এটাই আমাদের এই অধ্যায়ের মেইন বিষয়। তাহলে চলো আমরা নেক্সটে পড়ি। প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ এবং যে প্রাণী আছে এই দুই ধরনের জীবের জড় পদার্থের মধ্যে যে শক্তি বা বস্তুর আদান প্রদান হয় এটাকে বলা হয় মিথস্ক্রিয়া। তাহলে কি পড়লাম? প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী এই দুই ধরনের যে জীব আছে এদের সাথে জড় পদার্থের মধ্যে যে শক্তির আদান প্রদান ঘটে তাকে বলা হয় মিথস্ক্রিয়া। এই মিথস্ক্রিয়া যেহেতু আদান প্রদান ঘটে একটা আন্তঃসম্পর্ক তৈরি হয়। এই যে পৃথিবীর এই যে অঞ্চলে এরকম আন্তঃসম্পর্ক তৈরি হয় এই অঞ্চলটাকে বলা হয় বাস্তুতন্ত্র। তাহলে বাস্তুতন্ত্র বলতে কি বোঝায় আমরা বলতে পারবো? তাহলে বাস্তুতন্ত্র বলতে ভূপৃষ্ঠের এমন কোনো একককে বোঝায় যেখানে জড় খাদ্য উৎপাদনকারী উদ্ভিদ এবং উদ্ভিদের উপর নির্ভরশীল প্রাণী, মৃত জীবী উদ্ভিদগুলো, অণুজীব সকলেই একটা আন্তঃসম্পর্কের মধ্যে একটা সিস্টেম তৈরি করে বসবাস করে। তাহলে এইটাই হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র অর্থাৎ ইকোসিস্টেম। এখন আমরা জানবো বাস্তুতন্ত্রের উপাদান সমূহ। তাহলে বাস্তুতন্ত্রের উপাদান সমূহ কি? আমরা এই বাস্তুতন্ত্রের উপাদানের প্রথমেই পড়বো জড় উপাদান, মানে নন লিভিং ম্যাটার্স, যাদের কি নাই? জীবন নাই। তাহলে পরিবেশের জড় পদার্থগুলো জীব উপাদানের জন্য বাসস্থান নির্মাণ করে, শ্বসনের জন্য অক্সিজেন যোগায় এবং বেশ কিছু পুষ্টি উপাদানের সংগ্রহ বা সরবরাহ করে। বাস্তুতন্ত্রের সকল জড় উপাদানকে আবার অজৈব এবং জৈব এই দুই ভাগে ভাগ করা যায়। তাহলে এই যে জড় উপাদান আছে এই জড় উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা যায়, জৈব এবং অজৈব। তাহলে অজৈব জিনিসটা কি? তাহলে উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। পানি, বায়ু, মাটিতে অবস্থিত যে খনিজ পদার্থগুলো আছে, অর্থাৎ যেসব পদার্থ জীবদেহ থেকে আসেনি বরং জীবের উদ্ভবের আগেই পরিবেশে ছিল, বাস্তুতন্ত্রের এই সকল উপাদানকে বলা হয় অজৈব উপাদান। তার মানে যেগুলো জীবদেহ থেকে, জীবন আছে এমন কোনো থেকে আসেনি, পৃথিবীতে আগেই ছিল এগুলো, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, লৌহ মানে আয়রন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি। এক কথায় মৌলিক পদার্থ এবং কিছু যৌগিক পদার্থ অজৈব বস্তু। এখন আমাদের জানতে হবে জৈব বস্তু বা অর্গানিক ম্যাটার্স। তার মানে উদ্ভিদ এবং প্রাণী এরা হচ্ছে জীব, এদের জীবদেহ থেকে যে বর্জ্য পদার্থ বা মৃতদেহ থেকে যেসব জড়বস্তু বাস্তুতন্ত্রে যোগ হয় তাদেরকে বলা হয় জৈব উপাদান। এক কথায় জীব বা জীবন আছে এমন কোনো কিছু থেকে যে সকল উপাদান বাস্তুতন্ত্রে অ্যাড হয়, যুক্ত হয়, তাকে বলা হয় জৈব উপাদান। এগুলো হিউমাস নামেও পরিচিত। কি নামে পরিচিত? হিউমাস নামে পরিচিত। হিউমাসের উপাদানের মধ্যে কি কি আছে? ইউরিয়া, উদ্ভিদ, প্রাণীর বিভিন্ন কোষ, টিস্যু, অঙ্গ ইত্যাদি। এগুলোই মাটিতে কি করে? মাটিতে পচে গিয়ে বিভিন্ন সার তৈরি হয়। এই সারই আমাদের মাটিটাকে উর্বর করে। তারপরে আমরা জানবো ভৌত উপাদান। কি উপাদান? ভৌত উপাদান, ফিজিক্যাল কম্পোনেন্টস। পরিবেশে সূর্যালোকের পরিমাণ, তাপমাত্রা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, ভূপৃষ্ঠ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে গভীরতা বা পানির নিচে কতটুকু গভীর, মাটির থেকে কতটুকু উচ্চতা, এ সকল বহু উপাদান বাস্তুতন্ত্র নানাভাবে প্রভাবিত করে। আর এগুলোকেই কি বলা হয়?
এগুলোকে বলা হয় ভৌত উপাদান, এগুলোকে বলা হয় ভৌত উপাদান। এরপরে পড়বো আমরা লিভিং কম্পোনেন্টস মানে জীবজ উপাদান। তাহলে জীবকুল যারা আছে এরাই হচ্ছে বাস্তুতন্ত্রের জীবজ উপাদান। এটা কয় ধরনের হয়? 3 ধরনের, উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক, খাদক এবং বিয়োজক, এরা সকলেই জীবন আছে এমন উপাদান। প্রথমে পড়ে ফেলি উৎপাদক কাদেরকে বলবো? যারা উৎপাদ করতে পারবে, এক কথায় কোনো কিছু তৈরি করতে পারবে। সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে বাতাস, কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে যে পানি নেয়, নিয়ে নিজের খাদ্য নিজেই তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। কি খাদ্য তৈরি করে? শর্করা জাতীয় খাদ্য। তাহলে সে নিজেই নিজের খাদ্য উৎপাদন করতে পারতেছে, তাই তাকে কি বলা হচ্ছে? উৎপাদক। আর এই উৎপাদক তাদের নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে বলে এদেরকে বলা হয় স্বভোজী বা অটোট্রফ। স্বভোজী বা অটোট্রফ। দেন আমরা জানবো হচ্ছে খাদক বা কনজিউমার। খাদক এখন কাকে বলবো? কোনো প্রাণী পরিবেশের জড় পদার্থ থেকে খাদ্য তৈরি করতে পারে না, তার মানে তারা নিজেই নিজের খাদ্য তৈরি করতে পারবে না। তারা খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদ বা সবুজ উদ্ভিদের উপরে নির্ভরশীল। তার মানে তারা নিজেই নিজের খাদ্য তৈরি করতে পারবে না, ডিরেক্টলি আর ইনডিরেক্টলি সবুজ উদ্ভিদের উপরে তারা ডিপেন্ডেন্ট। ঠিক আছে? তাহলে এখন আমাদের জানতে হবে, এই যে তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতেছে না, অন্যদের উপরে নির্ভরশীল, তাই তাদেরকে বলা হয় পরভোজী জীব। যেসব প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকে বলা হয় তৃণভোজী উদ্ভিদ বা ইংরেজিতে বলা হয় হার্বিভোরাস। তৃণলতাকে বলা হয় হার্ব। তাহলে এই যে তৃণলতা বা লতাপাতা জাতীয় বা উদ্ভিদ জাতীয় খাবারকে ডিরেক্টলি যারা খায় তাদেরকে বলা হয় তৃণভোজী বা হার্বিভোরাস। এদের আরেকটা নাম হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। কি বলা হয়? প্রথম শ্রেণীর খাদক। তার মানে যারা উৎপাদককে খায় তারা প্রথম শ্রেণীর খাদক। উদাহরণ কি? ঘাস ফড়িং, মুরগি, গরু, ছাগল, হরিণ ইত্যাদি হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। এছাড়াও যেসব প্রাণী তৃণভোজী প্রাণীদের খেয়ে থাকে, তার মানে প্রথম স্তরের খাদককে খায়, তাদেরকে বলা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এদেরকে মাংসাশী প্রাণীও বা দ্বিতীয় স্তরের খাদক বলা হয়। কারা এরা? ব্যাং, শিয়াল, বাঘ। ব্যাং, শিয়াল, বাঘ এরা কি? দ্বিতীয় শ্রেণীর খাদক। যেসব প্রাণী সেকেন্ডারি বা গৌণ খাদকদের খেয়ে বাঁচে তারাও মাংসাশী প্রাণী। মাংসাশী মানে কি? কার্নিভোরাস। এরা আবার তৃতীয় শ্রেণী বা সর্বোচ্চ খাদকও বলা হয়। যেমন সাপ, ময়ূর, বাঘ এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর বা সর্বোচ্চ খাদক। এরপরে একটা বিশেষ শ্রেণী আছে যারা মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতে বেশি পছন্দ করে, যেমন কাক, শকুন, শিয়াল, হায়েনা। খুবই ইম্পর্টেন্ট, এই প্রাণীগুলো কি করে? আবর্জনা বা ডাস্টবিন থেকে খাবার খেয়ে আমাদের আবর্জনাগুলো উজাড় করে দেয় বা আবর্জনা আমাদের পরিবেশ থেকে হটাই ফেলে। এই তাই তাদেরকে বলা হয় আবর্জনা ভুক বা ধাঙর, ইংরেজিতে বলা হয় স্ক্যাভেঞ্জার। খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, কারণ তারা মৃতদেহ আবর্জনাকে পরিবেশকে কি করে? পরিষ্কার করে রাখে। পরিবেশকে কি করে? পরিষ্কার করে রাখে। এখন আমরা ছক অনুযায়ী জানবো পুরো বাস্তুতন্ত্রটার উপাদানগুলো। তাহলে বাস্তুতন্ত্রের উপাদান সমূহকে আমরা টোটালি কি ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। একটা জড় উপাদান, একটা ভৌত উপাদান, একটা জীব উপাদান। জড় উপাদানকে আবার 2 ভাগে ভাগ করতে পারি, অজৈব আর জৈব। যেগুলো জীবন আছে এমন কোনো কিছু থেকে আসবে না, তাই সেগুলো হচ্ছে অজৈব। আর জীবন আছে এমন কিছু থেকে আসবে, তারা হচ্ছে জৈব। ভৌত উপাদান যেগুলো পরিবেশে আদিমকাল থেকেই ছিল, তারাই হচ্ছে ভৌত উপাদান। জীব উপাদান মানে যাদের জীবন আছে, যেমন উৎপাদক। উৎপাদক হচ্ছে সবুজ গাছপালা যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। খাদক যারা উৎপাদকে খেয়ে থাকে এবং অন্যান্য প্রাণীদেরকে খেয়ে থাকে। যারা উৎপাদকে সরাসরি খাবে তাদেরকে বলা হবে প্রথম স্তরের খাদক বা তৃণভোজী। যারা এই তৃণভোজী বা প্রথম স্তরকে খাবে তাদেরকে বলা হয় মাংসাশী বা দ্বিতীয় স্তরের খাদক। এই মাংসাশী বা দ্বিতীয় স্তরকে যারা খাবে তারাও মাংসাশী এবং তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক। আর এরা জীব মানে গাছপালা, উদ্ভিদ এবং খাদকগুলো যারা মারা যাবে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কাজ করে কে? বিয়োজক। মাটির সাথে মিশিয়ে দেওয়ার কাজ করে কে? বিয়োজক। তাহলে বিয়োজককে বলা হয় ডিকম্পোজার। তাহলে ব্যাকটেরিয়া, ছত্রাক মানে ফাঙ্গাস, অতি ক্ষুদ্র জীব বা অণুজীব যারা উদ্ভিদ এবং প্রাণীর বর্জ্য পদার্থ এবং মৃতদেহ থেকে খাদ্য গ্রহণ করে এবং পরিণামে বর্জ্য পদার্থ বিয়োজিত মাটি বা পানির সাথে তারা কি করে? মিশে যায়। এই মিশে যাওয়া উপাদান আবার পরোক্ষভাবে খাদ্য হিসেবে উদ্ভিদ গ্রহণ করে, আবার এটা চলমান প্রক্রিয়ায় সাইক্লিং হয়, মানে চক্রাকারে চলতে থাকে। এই অণুজীবগুলোকেই বলা হয় বিয়োজক বা পরিবর্তক। তাহলে এই অণুজীব কারা? ব্যাকটেরিয়া, ছত্রাক। ব্যাকটেরিয়া, ছত্রাক কি? বিয়োজক। এখন আমরা জানবো জলজ উপাদানের, মানে এক কথায় একটা জলজ সিস্টেমের পুকুরের বাস্তুতন্ত্র। কার জানবো? পুকুরের বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম অফ এ পন্ড। তাহলে জলভাগের বাস্তুতন্ত্র আমাদের কাছে ভালো মতো দেখার জন্য হচ্ছে পুকুর। আমাদের চারপাশে পুকুর থাকে, তাহলে আমরা এই পুকুরেরই বাস্তুতন্ত্র জেনে ফেলতে
পারি। এই চিত্রটাও সুন্দর করে তোমাদের আর্ট করতে হয় সিকিউ এর জন্য, ঠিক আছে। তাহলে আমরা এখন পড়বো পুকুরের উৎপাদক কারা আছে। উৎপাদক হচ্ছে সালোক সংশ্লেষণকারী বিভিন্ন শৈবাল। শৈবাল এক ধরনের উদ্ভিদ, অগভীর পানির উদ্ভিদও হইতে পারে যেগুলো ভাসমান থাকে। আর পানিতে ভাসমান যে কোনো জীবকে বলা হয় প্লাঙ্কটন। পানিতে ভাসমান উদ্ভিদ হোক বা প্রাণী হোক, যে কোনো জীবই তাদেরকে আমরা ইন জেনারেলি বলবো প্লাঙ্কটন। যদি সেটা উদ্ভিদ হয় তাদেরকে বলবো ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ প্লাঙ্কটন, ঠিক আছে। আর যদি সেটা কি হয়, আর যদি সেটা প্রাণী হয় তাহলে বলবো জুওপ্লাঙ্কটন। তাদেরকে কি বলি? জুওপ্লাঙ্কটন। তাহলে উদ্ভিদ যারা পানিতে ভাসমান থাকে তাদেরকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাই এদেরকে কি বলা হয়? উৎপাদক বলা হয়। এখন জানবো প্রথম স্তরের খাদক। তার মানে এই যে ভাসমান যে উদ্ভিদগুলো আছে পুকুরে, সেইগুলোকে যারা খায়, যেমন খুদে পোকা, মশার শুককীট, অতি ক্ষুদ্র প্রাণী, জুওপ্লাঙ্কটন, এছাড়াও রুই, কাতলা, এই মাছগুলো এই ভাসমান উদ্ভিদগুলোকে খাইতে পারে, তাই এদেরকে বলা হয় কি? প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদক। আর এই ভাসমান ক্ষুদ্র প্রাণীদেরকে বলা হয় জুওপ্লাঙ্কটন, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট কথা। এখন জানবো দ্বিতীয় স্তরের খাদক। এই যে প্রথম স্তরের যারা ছিল, এই প্রথম স্তরের খাদককে যারা খায়, যেমন তোমার এই খুদে পোকা, মশার শুককীট, এদেরকে খাবে ছোট মাছ, কিছু জলজ পতঙ্গ, ব্যাং, এগুলো হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, ঠিক আছে। তারপরে আমরা জানবো তৃতীয় স্তরের খাদক। তাহলে যারা দ্বিতীয় স্তরকে খাবে, যেমন জল পতঙ্গ, এই এগুলোকে খাবে কি? ছোট মাছ, চিংড়ি, এগুলো হচ্ছে দ্বিতীয় স্তরকে খেয়ে থাকে। তাহলে দ্বিতীয় স্তরকে খায় বলে এদেরকে বলা হয় তৃতীয় স্তর। যেমন কারা? উদাহরণ শোল, বোয়াল, ভেটকি ইত্যাদি বড় মাছগুলো। এছাড়া বক আছে, এছাড়া আরো অনেক কিছু থাকে। তারপরে যাব পুকুরের বিয়োজক কারা। তাহলে পুকুরের পানিতেও বহু ছত্রাকার ব্যাকটেরিয়া মৃতজীবী হিসেবে বাস করে। এখন একটা পুকুরে যদি কোনো প্রাণী বা উদ্ভিদ মারা যায়, তাহলে এই যে এই প্রাণী বা উদ্ভিদটাকে পানির সাথে বা পুকুরের সাথে মিশিয়ে দিতে কাজ করবে কে? এই বিয়োজক। বিয়োজক মানে বিয়োজন করা, পরিবেশ থেকে মিশিয়ে ফেলা। তারে এরা কি করতেছে? এরা পুকুরের মধ্যেই যে মৃত উদ্ভিদগুলোকে বা প্রাণীগুলোকে এদেরকে পচিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন জানবো খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল, ফুড চেইন, ঠিক আছে। খাদ্য শিকল বলতে আমরা কি বুঝি? উৎপাদক হিসেবে সবুজ উদ্ভিদ যে কোনো বাস্তুতন্ত্রের জীব উপাদানগুলোর মধ্যে সবার প্রথমে কাজে নামে। তার মানে সবার প্রথমটাই হচ্ছে উৎপাদক। তারা খাদ্য তৈরি না করলে তৃণভোজী প্রাণী, মাংসাশী প্রাণী কি হবে? খাদ্য সংকটে মারা যাবে। যখন খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকের মধ্যে প্রবাহিত হয়, তখন সেই প্রবাহটাকে বলা হয় খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। তাহলে খাদ্য উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকদের মাধ্যমে যে প্রবাহিত হয়, এই চেইনটাকে, এই শৃঙ্খলটাকে বলা হয় খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। তাহলে আমরা এই খাদ্য শৃঙ্খল একটা দেখতে পারি যে ঘাস একটা উৎপাদক, নিজের খাদ্য নিজে তৈরি করে, সবুজ। এই ঘাসকে খায় কে? ফড়িং। ফড়িংকে খায় কে? ব্যাং। ব্যাংকে খায় কে? সাপ। সাপকে খায় কে? গুইসাপ। তাহলে এই যে একটা ফ্লো, একটা প্রবাহ, এইটাকে বলা হচ্ছে কি? একটা খাদ্য শিকল। এখন আমরা জানবো খাদ্য শিকল কয় ধরনের হইতে পারে। মোটামুটি আমাদের বই অনুযায়ী খাদ্য শিকল 3 ধরনের হইতে পারে: শিকারীজীবী খাদ্য শিকল, পরজীবী খাদ্য শিকল এবং মৃতজীবী খাদ্য শিকল। তাহলে শিকারীজীবী খাদ্য শিকল মানে কি? একজন আরেকজনকে শিকার করে খাবে, এমনই তো বিষয়। তাহলে যে খাদ্য শিকলে প্রথম স্তরের খাদক আকারে ছোট থাকবে, পর্যায়ক্রমে এগুলো বড় খাদকের দ্বারা শিকার হয়ে যাবে বা শিকার করে খাবে, তাদেরকে বলা হচ্ছে শিকারীজীবী খাদ্য শিকল। উপরে আমরা যতগুলো পড়ে আসছি সবগুলো হচ্ছে মানে শিকারীজীবী খাদ্য শিকল, ঠিক আছে। পরজীবী খাদ্য শিকল মানে প্যারাসাইটিক। পরজীবী বলতে কি বোঝায়? পরজীবী বলতে বোঝায় যারা বা যে সকল প্রাণীরা অন্যের দেহে বাস করে নিজে উপকৃত হবে, কিন্তু যার দেহে বাস করবে তাকে ক্ষতি করবে, তাদেরকে বলা হয় পরজীবী। যেমন আমাদের মাথায় উকুন হয় না, এই উকুন বা কৃমি, এগুলো কি করে? আমাদের দেহ থেকে খাদ্য উপাদান খেয়ে আমাদের ক্ষতি করে, তাই এরা কি? পরজীবী। তাহলে পরজীবী উদ্ভিদ এবং প্রাণী অনেকাংশে নিজেদের চেয়ে বড় আকারের পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে তারা কি করে? তারা নিজেরা বাঁচে এবং ক্ষতি করে, ঠিক আছে। এটা একটা অসম্পূর্ণ খাদ্য শিকল, কারণ এখানে কি? উৎপাদক নাই। উৎপাদক না থাকলে সেটা কি? অসম্পূর্ণ একটা খাদ্য শিকল। তাহলে দেখো মানুষ হচ্ছে পোষক, মশার ভিতরে কি থাকে? ডেঙ্গু ভাইরাস। তাহলে এটা একটা পরজীবী। এই ডেঙ্গু ভাইরাসটা মশার মধ্যে বহন হয় বা বাহক হিসেবে কাজ করে। এই মশা যখন কামড় দিবে মানুষের মধ্যে এই রোগটা ছড়াবে, ঠিক আছে। তারপরে জানবো মৃতজীবী খাদ্য শিকল বা স্যাপ্রোফাইটিক ফুড চেইন। জীবের মৃতদেহ থেকে শুরু হয়ে যদি খাদ্য শৃঙ্খল একাধিক স্তরে বিন্যস্ত হয়, তখন তাকে বলবো মৃতজীবী খাদ্য শিকল। এক কথায় মৃতজীবী খাদ্য শিকল যে কোনো মৃতদেহ থেকে শুরু হবে।
তাহলে মৃতদেহতে ব্যাকটেরিয়া ছত্রাক জন্মাবে, তারপরে এগুলোকে খাবে কি? কেঁচো। তাহলে এটাই হচ্ছে মৃতজীবী খাদ্য শিকলের উদাহরণ। বুঝতে পারছো? তাহলে এই যে আমরা দুইটা পড়লাম, মৃতজীবী আর পরজীবী, এই মৃতজীবী আর পরজীবী উভয়ই কি? উভয়ই হচ্ছে অসম্পূর্ণ খাদ্য শিকল, কারণ উভয়ই কে নাই? উৎপাদক থাকে না। এখন জানবো খাদ্য জাল বলতে আমরা কি বুঝাই। খাদ্য জাল বলতে কি বুঝায়? অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখিতে পাই বাস্তুতন্ত্রের খাদ্য শিকলে একই খাদক বিভিন্ন স্থানে বিভিন্ন স্তরে স্থান পেতে পারে। যেমন একই প্রাণী তোমার প্রথম স্তরের খাদকও হইতে পারে, দ্বিতীয় স্তরের খাদকও হইতে পারে। এভাবে বেশ কয়েকটি খাদ্য শিকল একত্রিত হয়ে একটি জালের মতো যদি গঠন করে, তখন তাকে বলা হয় খাদ্য জাল বা ফুড ওয়েব। তার মানে বাস্তুতন্ত্রের কোনো খাদ্য শিকলে একটা খাদক যদি বিভিন্ন স্তরে স্থান পায়, তখন এই যে তাদের মধ্যে যে জালের গঠন করবে তাকে বলা হচ্ছে খাদ্য জাল। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাই যে, যেমন এই চিত্রটা যদি আমরা একটু ভালো মতো খেয়াল করি, এই চিত্র থেকে আমরা কি কি করতে পারি। তাহলে দেখো এখান থেকে এই যে শৈবাল, এটা হচ্ছে উৎপাদক। এই শৈবাল থেকে ছোট মাছ খাইতে পারে, তারপরে বাজ পাখি। তাহলে শৈবাল, ছোট মাছ, বাজ পাখি, তাহলে এইদিকে একটা ফ্লো যাইতে পারে। ঠিক আছে? তাহলে এইদিকে একটা কি যাইতে পারে? ফ্লো যাইতে পারে। ঠিক আছে? এইভাবে করে শৈবালকে জুওপ্লাঙ্কটন খাবে, জুওপ্লাঙ্কটন বড় মাছ খাবে, বড় মাছকে আবার বাজ পাখি খাবে। এভাবে করে আমরা বেশ কয়েকটা কি খাদ্য শিকল বের করতে পারি। তাহলে একই মানে একটা খাদ্য শিকলের মধ্যে একই প্রাণী বিভিন্ন স্তরে সজ্জিত হইতে পারতেছে। এই যে একটা জাল তৈরি করলো, এটাকে বলা হচ্ছে কি? জটিল খাদ্য জাল। এটাকে কি বলা হচ্ছে? খাদ্য জাল। তাহলে আমরা বুঝলাম, এই যে দেখো আরো কত বড় একটা খাদ্য জাল। এখান থেকে আমরা অনেক কিছু বের করতে পারবো। এখন জানবো বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ, তার মানে পুষ্টি কিভাবে ফ্লো করে। ঠিক আছে? এই যে উৎপাদককে যারা খাবে, প্রথম স্তরের খাদক, এদের মধ্যে কি যাবে? পুষ্টি যাবে। এই যে পুষ্টির প্রবাহটা, এটাই হচ্ছে এখন পুষ্টি প্রবাহের এই চিত্রটা আমরা একটু দেখতে পারি। আমরা জানি পৃথিবীর সর্বশক্তির আধার বা উৎস কাকে বলা হয়? সূর্যকে। সূর্য থেকে সকল শক্তি পাওয়া যায়। এই সূর্য থেকে খাদ্য উৎপাদক সূর্যের আলোর সহায়তায় কি করে? সালোক সংশ্লেষণ করে নিজের খাদ্য তৈরি করে। তারপরে এই উৎপাদক বিভিন্নভাবে শক্তি ব্যয় করে, আর তৃণভোজী প্রাণী সেই শক্তিটা গ্রহণ করে। তৃণভোজী প্রাণী থেকে মাংসাশী প্রাণী যায়, মাংসাশী প্রাণী যদি এই তৃণভোজী প্রাণী এবং মাংসাশী প্রাণী মারা যায়, তখন বিয়োজক এটা মাটিতে মিশাই দেয়, মাটিতে পুষ্টি ভান্ডার তৈরি হয়, আবার উৎপাদক এটা পায়। তাহলে এইভাবে চক্রাকারে এই প্রবাহটা চলতে থাকে। তাহলে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহটা কিভাবে হয়, এই জিনিসটা আমাদের জানতে হবে। সূর্য থেকে যে শক্তির পরিমাণ আলো বা তাপশক্তি পৃথিবীতে আসে, তার বড় জোর 2% মাত্র সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সবুজ উদ্ভিদ ব্যবহার করতে পারে। তাহলে যতই আমাদের সূর্যের আলো আসুক না কেন, তার মাত্র 2% উদ্ভিদ ব্যবহার করতে পারে, বাকি 98% তারা ব্যবহার করতে পারে না। এখন আমরা এই যে জানবো যে এই যে খাদ্য প্রবাহটা, এই প্রবাহটা খুব সুন্দর করে একটা পিরামিডের মাধ্যমে আমরা জানতে পারি। ঠিক আছে? খাদ্য শিকলের প্রতিটি স্তরকে বলা হয় কি? ট্রফিক লেভেল। কি বলা হয়? ট্রফিক লেভেল। প্রতিটি স্তরকে যেহেতু ট্রফিক লেভেল বলা হয়, প্রথম স্তরকে উৎপাদক, তাহলে উৎপাদক হচ্ছে প্রথম স্তরের মানে প্রথম ট্রফিক লেভেল। ঠিক আছে? এখন এটা আমরা আরেকটু ভালো মতো জানতে পারবো পিরামিড যখন আসবে তখন। যে কোনো বাস্তুতন্ত্রের যে কোনো ট্রফিক লেভেলে যতটুকু শক্তি থাকে, তার 10% ঠিক উপরের লেভেলে সঞ্চারিত হয়। তার মানে উৎপাদকে যদি 100 কিলো ক্যালোরি শক্তি থাকে, তাহলে পরবর্তী স্তরে যাবে 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, বাকি 90% কি হয়ে যায়? অপচয় হয়। এক কথায় বের হয়ে যায় বা ব্যয় হয়ে যায়। ঠিক আছে? শক্তির পিরামিড, পিরামিড বলতে কি বুঝায়? আমরা জানি মিশরে পিরামিড থাকে, তাই না? সমতল ভূমির উপরে অবস্থিত ত্রিমাত্রিক বস্তুর শীর্ষদেশ যদি ক্রমশ সরু হয়, তাকে বলা হয় পিরামিড। ঠিক আছে? তাকে কি বলে? পিরামিড। খাদ্য শিকলে যুক্ত প্রতিটি পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় এবং স্থানান্তরের বিন্যাস ছকটাকে বলি আমরা শক্তির পিরামিড। তাহলে শক্তির পিরামিডটা যদি আমরা একটু দেখি, এই যে দেখো ফাইটোপ্লাঙ্কটন মানে উদ্ভিদ সালোক সংশ্লেষণ করতে পারে, তাহলে এটা আমাদের প্রথম স্তর, এটাকে বলা হচ্ছে প্রথম ট্রফিক লেভেল। দেন প্রথম খাদ্য মানে এই যে উৎপাদককে খাবে যারা, জুওপ্লাঙ্কটন, এরা হচ্ছে প্রথম স্তরের খাদক, এটাকে বলবো দ্বিতীয় ট্রফিক লেভেল। তারপরে এই জুওপ্লাঙ্কটনকে বা প্রথম স্তরের খাদককে যারা খাবে, তাদেরকে বলবো আমরা দ্বিতীয় মানে খাদক, দ্বিতীয় স্তরের খাদক, এটাকে বলবো তৃতীয় ট্রফিক লেভেল। আর মাংসাশী প্রাণী, এটাকে বলবো আমরা তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদক, আর এটা হচ্ছে চতুর্থ ট্রফিক লেভেল। তাহলে আমাদের লেভেলগুলো জানলাম। এখন উৎপাদকে যদি 100 কিলো ক্যালোরি শক্তি থাকে বা 100 কোনো কিছু থাকে, তার 10 ভাগের 1 ভাগ যাবে কোথায়? তোমার
পরবর্তী স্তরে, তার 10 ভাগের 1 ভাগ যাবে কোথায়? পরবর্তী স্তরে। তার 10 ভাগের 1 ভাগ যাবে কোথায়? পরবর্তী স্তরে। এভাবে করে মানে 10% রুলস অনুযায়ী পরবর্তী স্তরে যায়, বাকিগুলো কি হয়? ব্যয় বা অপচয় হয়। তাহলে শক্তির পিরামিড বুঝলাম, এখান থেকে এমসিকিউ ম্যাথ টাইপের আসবে। ঠিক আছে, এখন জীববৈচিত্র্য বলতে আমরা কি বুঝাই? জীববৈচিত্র্য বলতে সাধারণত বুঝায় যে পৃথিবীতে বিরাজমান যে জীবগুলোর প্রাচুর্য, মানে যতগুলো জীব আছে এবং তাদের যে ভিন্নতা, প্রতিটা জীব আলাদা আলাদা বৈশিষ্ট্যের, এই ঘটনাটাকে বা এই ইয়েটাকে বলা হয় জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। এই জীববৈচিত্র্য কয় ধরনের হইতে পারে? 3 ভাগে ভাগ করা যায়: প্রজাতিগত বা স্পেসিস, বংশগতীয় বা জেনেটিক্যাল, বাস্তুতান্ত্রিক বা ইকোসিস্টেম। ঠিক আছে, এখন আমরা এগুলো হালকা করে জানবো। প্রজাতিগত বলতে কি বুঝাচ্ছে? তাহলে প্রজাতিগত বলতে দেখো বিভিন্ন প্রজাতি প্রাণী আছে না, যেমন বাঘ, হরিণ, ঠিক আছে, এরা প্রজাতিগতভাবে আলাদা না? তাহলে এটাই হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। তাদের প্রজাতিগত মানে বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা হবে। এখন বংশগতীয় বৈচিত্র্য, ঠিক আছে, তার মানে একই প্রজাতির বংশগতভাবে তাদের কি আলাদা হইতে পারে। যেমন এই সিংহ অথবা বাঘের কথাই আমরা চিন্তা করি, বাঘ কি একটা প্রজাতি, কিন্তু এর বংশগতি আলাদা আলাদা হইতে পারে। যেমন তোমার একটা রয়্যাল বেঙ্গল টাইগার, আরেকটা কি তোমার আমরা যে বলি চিতাবাঘ বা অন্য কোনো বাঘ বলতে পারি। তাহলে এই যে বাঘেরও কিছু কি থাকে, ভ্যারিয়েশন থাকে বা বংশগতি থাকে। ঠিক আছে, তারপরে জানতে হবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, তার মানে কোন পরিবেশে কোন প্রজাতিগুলো বাস করবে, নিজেকে খাপ খাওয়াই নিয়ে থাকবে, এটাই হচ্ছে তোমার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ঠিক আছে, যেমন তোমার আমরা জানি যে ভাল্লুক 2-3 ধরনের হয়। তাহলে যারা গরম সহ্য করতে পারে তারা কোথায় থাকে? মরু অঞ্চলের ভাল্লুক। আর যারা শীত পছন্দ করে বা শীত সহ্য করতে পারে তারা মেরু অঞ্চলে থাকে, বরফ পড়া দেশে থাকে। তাহলে এই যে তাদের বাস্তুতান্ত্রিক ভাবে বৈচিত্র্যতা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক তোমার বৈচিত্র্য। যেমন বিভিন্ন রকম বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য তৈরি হইতে পারে, বন, তৃণভূমি, হ্রদ, জলাভূমি, মানে এক কথায় অঞ্চল ভিত্তিক। ঠিক আছে, বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা অবভিয়াসলি অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে আমাদের কি জানতে হবে? এখান থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমাদের আছে। ঠিক আছে, সেটা কি? এক সময় যুক্তরাষ্ট্রের চেসাপিক উপকূলে অসংখ্য ঝিনুক ছিল। মাত্র 3 দিনে তারা পুরো এলাকার পানি পরিশুদ্ধ করতে পারতো। তাহলে ঝিনুক কি কাজে লাগতো? পুরো ন্যাচারালি প্রাকৃতিকভাবে পানি বিশুদ্ধ করত। কিন্তু সেই ঝিনুকের শতকরা 99 ভাগই বিলুপ্ত হয়ে গেছে। অবশিষ্ট ঝিনুকেরা এখন 1 বছরেও আর পানি বিশুদ্ধ করতে পারে না। এই কারণে উপকূলের প্রাণী ক্রমশই কি হয়ে যাচ্ছে? নোংরা হয়ে যাচ্ছে, অক্সিজেন হ্রাস পাচ্ছে। আবার জানতে হবে একটি পূর্ণাঙ্গ ব্যাঙ একদিনে তার ওজনের সমপরিমাণ পোকামাকড় বা খাদ্য খেয়ে থাকতে পারে। তার মানে একটা পূর্ণাঙ্গ ব্যাঙ তার ওজন যতটুকু ততটুকুই খাইতে পারে প্রতিদিন। ঠিক আছে, এই পোকামাকড় আমাদের ফসলের ব্যাপক ক্ষতি সাধন করত। ঠিক আছে, আর এই কীটনাশক ব্যবহারের ফলে ব্যাঙ এখন কি হচ্ছে? ধ্বংস হচ্ছে। তার মানে কীটপতঙ্গ বেড়ে যাচ্ছে, তাহলে এখন আমাদের ফসলের ক্ষতি হচ্ছে। এগুলো জানতে হচ্ছে। ঠিক আছে, যেমন পেঁচা, ঈগল, চিল, বাজ পাখি, শিকারী জাতীয় যে প্রজাতিগুলো আছে এগুলো ইঁদুর খেয়ে ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করত। আর ইঁদুর কি করত? ইঁদুর এমন একটা প্রাণী যে এত বেশি তারা প্রজনন করতে পারে, প্রজনন করে আমাদের চারপাশে ছড়ায় যেতে পারে। তাহলে এই ইঁদুরকে খেয়ে তারা আমাদের পরিবেশটাকে ভারসাম্য রাখতো। ঠিক আছে, এছাড়া শকুন, চিল, কাক আমরা পড়ে আসছি, এগুলো জঞ্জাল সাফ করে বা আবর্জনা সাফ করে আমাদের কি করে? জীবাণু থেকে রক্ষা করত। কিন্তু এখন এগুলো কমে যাওয়ার কারণে পৃথিবী জীবাণুতে ভরে যাচ্ছে, তাই না? এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা বুঝলাম যে বিভিন্ন প্রাণী, সেটা যে প্রাণী হোক, ছোট হোক, বড় হোক বা নিম্ন শ্রেণীর হোক, সকলেই আমাদের পরিবেশটাকে বা জীববৈচিত্র্যতে স্থিতিশীলতা রাখতে বিশেষ ভূমিকা রাখে। ঠিক আছে, কোনো প্রাণী অস্বীকার্য নাই, কাউকে ছোট করে দেখা যাবে না। পরিবেশের উপর সকলেরই ভূমিকা থাকে। এখন বিভিন্ন জীবের মধ্যে মিথস্ক্রিয়া, আন্তঃনির্ভরশীলতা এবং পরিবেশের ভারসাম্যতা। সবুজ উদ্ভিদ যারা নিজেরাই নিজের খাদ্য তৈরি করে তাদেরকে সবুজী বা অটোট্রফিক বলে আমরা পড়ে আসছি, তাই না? এখন আমাদেরকে এখান থেকে তেমন কিছু জানতে হবে না। আমরা যা যা জানবো সেটা হচ্ছে এই যে জীবজগতে বিভিন্ন প্রকার গাছপালা এবং প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক যে সম্পর্কগুলো আছে এটাকে আমরা সহাবস্থান বলতে পারি, একত্রে মিলেমিশে বসবাস করা। আর এই সম্পর্কযুক্ত যে জীবগুলো আছে এদেরকে বলি আমরা সহাবস্থানকারী বা সিম্বায়োয়েন্টস। ঠিক আছে, তাহলে সিম্বায়োসিস কি আর সিম্বায়োয়েন্টস কি এটা জানতে হবে। আর আমাদের এই যে সহাবস্থানকারী জীবগুলো বা একত্রে যারা মিলেমিশে থাকে এদের মধ্যে ক্রিয়া বিক্রিয়া হয়, মানে এক কথায় আদান প্রদান হয় শক্তির, এটাকে বলা হচ্ছে মিথস্ক্রিয়া। এই মিথস্ক্রিয়ায় যত জীব আছে কেউই নিজে স্বয়ংসম্পূর্ণ নয়,
সকলেই কি একে অপরের উপরে নির্ভরশীল। পরিবেশ বিজ্ঞানী ওডাম বলেন যে আত্মনির্ভরশীলতা দুই ভাগে হতে পারে। তাহলে ওডাম কি বলেছেন, এই আত্মনির্ভরশীলতা বা আন্তঃনির্ভরশীলতা, ঠিক আছে, তার মানে আন্ত বলতে কি বোঝাচ্ছে, একটা প্রাণী অন্য প্রাণীর উপরে নির্ভরশীল। এটা দুই ভাবে হইতে পারে, একটা ধনাত্মক আন্তঃক্রিয়া আর একটা হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। ধনাত্মক আন্তঃক্রিয়া বলতে আমরা কি বুঝি, যে আন্তঃক্রিয়া দুইটি জীবের একটি অন্যটিকে সহায়তা করবে তাকে ধনাত্মক আন্তঃক্রিয়া বলে। ধনাত্মক মানে পজিটিভ, তার মানে লাভজনক, তার মানে কি করবে, তার মানে দুইজন দুইজনকে উপকার করার ট্রাই করবে। এখন এটা মানে এটার সম্ভাবনা দুই রকমের হইতে পারে। এই সহযোগীদের মধ্যে একজন উপকার হইতে পারে অথবা দুইজনই উপকার হবে, কেউ ক্ষতি হবে না। তার মানে ধনাত্মক মানে উপকার হবে, একজন হইতে পারে অথবা দুইজনই হইতে পারে। ঠিক আছে, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মিউচুয়ালিজম আর একটা হচ্ছে কমেন্সালিজম। একটা মিউচুয়ালিজম, একটা কমেন্সালিজম। তাহলে মিউচুয়ালিজম জিনিসটা কি, সহযোগীদের উভয়ই যদি একে অন্যের দ্বারা উপকৃত হয়, তার মানে দুইজন দুইজনের দ্বারা উপকৃত হলে তাহলেই আমরা বলবো এটা মিউচুয়ালিজম। উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন মৌমাছি প্রজাতি পোকামাকড় প্রভৃতি ফুলের মধু আহরণ করে ফুলে ফুলে উড়ে বেড়ায়, এর বিনিময়ে মানে উদ্ভিদের কি ঘটে, ফুলের পরাগায়ন ঘটে। তার মানে মৌমাছি কি করতেছে, মধু আহরণ করতেছে, নিজে উপকৃত হচ্ছে, আর এই উদ্ভিদটার কি করতেছে, পরাগায়ন ঘটায়, বংশ প্রজনন ঘটাইতে হেল্প করতেছে। তাহলে দুইজন দুইজনের থেকে উপকৃত হইলো, তাহলে এটা একটা মিউচুয়ালিজমের উদাহরণ। পাখি এবং বাদুড় ফল খেয়ে বাঁচে, তাহলে উপকৃত পাইলো তারা, এবং তারা যে মল ত্যাগ করে এই ফলের বীজ ত্যাগ করে, এইভাবে বীজের স্থানান্তর হয়ে উদ্ভিদেরও বিস্তার ঘটে, তাহলে উদ্ভিদেরও উপকার হইলো, তাহলে দুইজন দুইজনের থেকে উপকার হইলো। ঠিক আছে, তারপরে জানতে হবে এই যে উদাহরণ বা চিত্রটা আমরা দেখি, এই যে শিম জাতীয় উদ্ভিদের মূলে নডিউল তৈরি হয়। এই যে চিত্রটা দেখো, শিম জাতীয় মূলে কি হয়েছে, ছোট ছোট গুটি তৈরি হয়েছে, এটাকে বলা নডিউল। ঠিক আছে, তাহলে এই যে এটা একটা কিসের উদাহরণ, মিউচুয়ালিজমের উদাহরণ। খুবই ইম্পর্টেন্ট, কতবার যে আসবে এমসিকিউতে। আচ্ছা, শৈবাল আর ছত্রাক সহাবস্থান করে তারা কি গঠন করে, লাইকেন গঠন করে। তার মানে শৈবাল আর ছত্রাক পরস্পর যদি একত্রে সহাবস্থান করে বসবাস করে, তারা একটা নতুন স্ট্রাকচার গঠন করে, তাকে বলা হয় লাইকেন। ঠিক আছে, এছাড়াও আমাদের আরো জানতে হবে যেটা খুবই ইম্পর্টেন্ট, শৈবাল এবং ক্লোরোফিলের মধ্যে ছত্রাকের এগুলো খাদ্য প্রস্তুত করে। রাইবোজিয়াম ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদের শিকড়ে গুটি বা নডিউল তৈরি করে, এই গুটি কি করে, বায়বীয় নাইট্রোজেনকে সেখানে সংবর্ধন করে। তার মানে ব্যাকটেরিয়া এই নাইট্রোজেন সহযোগী শিম উদ্ভিদকে সরবরাহ করে, বিনিময়ে সে কি করে, শর্করা জাতীয় উদ্ভিদ খায়। তার মানে এই যে ব্যাকটেরিয়াটা আছে শিম জাতীয় উদ্ভিদের মূলে বা শিকড়ে গুটি তৈরি করে, এটা নাইট্রোজেন সংবন্ধন করে বা অ্যাটাচ করে, এর ফলে উদ্ভিদ উপকৃত হয়, আর উদ্ভিদ থেকে খাদ্য নিয়ে সে উপকৃত হয়। এটা এমসিকিউ এর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট কথা, এমসিকিউ এ আসবেই, অনেকবার আসবে। আমরা এমসিকিউ সলভ করব, এমসিকিউ এর সলভিং ক্লাস পাবা, বোর্ড এমসিকিউ সকল সলভ করব, তখন দেখবা এটা বারবার আসতেছে। কমেন্সালিজম, কমেন্সালিজম জিনিসটা কি, তার মানে সহযোগীদের মধ্যে যে কোনো একজন উপকৃত হবে, ঠিক আছে, আর অন্যজন উপকৃত না হলেও কোনো ক্ষতিগ্রস্ত হবে না, তাহলে এটাকে বলবো আমরা কমেন্সালিজম। যেমন রোহিণী উদ্ভিদ বা অ্যাপোফাইট মূলের সাহায্যে নিজেকে মাটিতে আবদ্ধ করে অন্য বড় উদ্ভিদে আরোহণ করে উপরে উঠে। তার মানে একটা লতাপাতা জাতীয় উদ্ভিদ অন্য উদ্ভিদের উপরে কি হয়, আশ্রয় গ্রহণ করে উপরে উঠে। ঠিক আছে, এদেরকে বলা হয় পরাশ্রয়ী উদ্ভিদ। ঠিক আছে, তাহলে এই যে পরাশ্রয়ী উদ্ভিদ, এই যে রোহিণী গাছ বা বলো, এই যে বড় উদ্ভিদটা থেকে সে উপকার নিচ্ছে, বড় উদ্ভিদটাকে কোনো উপকার দিতে পারছে না কিন্তু ক্ষতি তো করতেছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে কি, কমেন্সালিজম। এটা কিসের উদাহরণ, কমেন্সালিজম। এখন জানবো ঋণাত্মক আন্তঃক্রিয়া, মানে নেগেটিভ কোনো কিছু, তাই না। তার মানে জীবদ্বয়ের মধ্যে একটি অথবা উভয়ই, দুইজনে হইতে পারে অথবা যে কোনো একজন ক্ষতিগ্রস্ত হইতে পারে, তখন আমরা বলবো ঋণাত্মক আন্তঃক্রিয়া। এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, শোষণ, প্রতিযোগিতা আর অ্যান্টিবায়োসিস। শোষণ, প্রতিযোগিতা আর অ্যান্টিবায়োসিস। চলো আমরা শোষণ পড়ে ফেলি। শোষণ কি, ইংরেজি নাম কি, এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশন। ঠিক আছে, এখন একটি জীব অন্য জীবকে প্রত্যক্ষ, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি তার অধিকার থেকে যদি বঞ্চিত করে নিজে অধিকারটা ভোগ করে, তাকে বলা হয় শোষণ। তার মানে একজনের অধিকার, প্রাপ্ত অধিকার তুমি দিচ্ছ না, ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক, তখন তোমাকে এই ঘটনাটাকে বলবো শোষণ। যেমন স্বর্ণলতা একটা উদাহরণ। স্বর্ণলতা তার একটা বিশেষ স্ট্রাকচার বা গঠন আছে, তাকে বলা হয় হস্টোরিয়া। হস্টোরিয়া নামক একটা চোষক আছে, এই চোষক অঙ্গের মাধ্যমে সে আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য চুষে চুষে খেয়ে ফেলে। ঠিক আছে, তাহলে সে কি করলো, সে শোষণ করলো।
এছাড়াও কোকিল কখনো পরিশ্রম করে নিজের বাসা নিজে তৈরি করে না, সে কাকের বাসায় গিয়ে ডিম পাড়ে এবং কাকের দ্বারাই সে বাচ্চা ফোটায় বা ডিম ফোটায়। ঠিক আছে, তাহলে শোষণ করলো, তাহলে উদাহরণ খুবই ইম্পর্টেন্ট, স্বর্ণলতা এবং কাক কোকিলের কাহিনী, এইটা হচ্ছে শোষণের উদাহরণ। এখন জানবো প্রতিযোগিতা, কম্পিটিশন। কোনো নির্দিষ্ট স্থানে আলো, বাতাস, পানি, খাদ্যের জন্য যদি জীবগুলোর মধ্যে প্রতিযোগিতা হয়ে থাকে, তার মানে একই জায়গায় যদি একাধিক জীব থাকে বা উদ্ভিদ থাকে, তারা কি করবে, নিজেরা সুবিধা পাওয়ার জন্য বা বাতাস, আলো, তাদের যে প্রয়োজনীয় উপাদানগুলো নিজেরা বেশি চাইবে। এই যে কম্পিটিশন, পারস্পরিক, এটাকে বলা হচ্ছে প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় সুবিধাজনক বৈশিষ্ট্য সম্পন্ন জীবসমূহ টিকে থাকবে বা বেঁচে থাকবে, আর বাকিরা কি হবে, বিতাড়িত হবে বা মরে যাবে বা কম সুযোগ সুবিধা পাবে। ঠিক আছে, যেমন যারা লম্বা তারা ফ্যাসিলিটি বেশি পাবে, যারা খাটো তারা কম ফ্যাসিলিটি পাবে, এরকম। এইটাই ডারউইন একটা মতবাদ দিছে, সেই মতবাদে আন্তঃপ্রজাতিক এবং অন্তঃপ্রজাতিক সংগ্রামের ভালো উদাহরণ বলে। এখন আমরা বুঝি আন্তঃপ্রজাতিক বা অন্তঃপ্রজাতিক বলতে কি বোঝায়। ঠিক আছে, আন্তঃপ্রজাতিক বলতে বোঝায় আলাদা আলাদা দুইটা প্রজাতির মধ্যে কম্পিটিশন। যেমন বাঘ আর সিংহ দুইটা আলাদা প্রজাতি, উভয়ে হরিণকে খায়, তাহলে এই যে বাঘ আর সিংহ পরস্পর কি করবে, কম্পিটিশন করবে, প্রতিযোগিতা করবে, এইটা হচ্ছে আন্তঃপ্রজাতিক। আর অন্তঃপ্রজাতিক কোনটাকে বলবো, যদি একই বংশের বা একই প্রজাতির মধ্যে কম্পিটিশন হয়, তাহলে একই প্রজাতি বা সিংহের মধ্যে কোন সিংহ বেশি খাইতে পারবে, যার শক্তি বেশি থাকবে, তার নিজেদের মধ্যে যে কম্পিটিশন, এটা বলা হবে কি, অন্তঃপ্রজাতিক কম্পিটিশন। ঠিক আছে, এখন জানবো অ্যান্টিবায়োসিস। এটা কি আমাদের অ্যান্টিবায়োটিকের সাথে মিল আছে না? তাহলে কোনো একটি জীব কর্তৃক সৃষ্ট রাসায়নিক পদার্থের কারণে অন্য জীবের যদি বৃদ্ধি ব্যাহত হয়, বিকাশ যদি আংশিকভাবে সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয় অথবা মৃত্যু ঘটে, তখন এই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যান্টিবায়োসিস। তাহলে আমরা আরেকটু ভালো মতো বুঝি, কোনো একটা জীব দ্বারা এমন একটা রাসায়নিক পদার্থ নিঃসৃত হবে, সেই রাসায়নিক পদার্থটা ওই জীবের বৃদ্ধি বিকাশটাকে আংশিক হইতে পারে, সম্পূর্ণরূপে ব্যাহত করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তখন আমরা এটাকে বলবো কি, অ্যান্টিবায়োসিস। আর এই ঘটনাটাকে বলা হয় কি, অ্যান্টিবায়োটিক। এটা অণুজীব দ্বারা ঘটে। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করার মাধ্যমে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এটা পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে তিনি প্রথমে এটাকে আবিষ্কার করেন। ঠিক আছে, এখানে আমরা চিত্রটা দেখে বুঝতে পারি। এখন আমরা জানবো পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং পদ্ধতি। তাহলে এটা আমরা এমনি বানাই লিখতে পারবো বা নিজেই বুঝতে পারি যে পরিবেশ সংরক্ষণ করা খুবই জরুরি। কারণ পরিবেশ যদি তোমার বিভিন্ন করে হ্যাম্পার হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই পরিবেশে বসবাসকারী যত জীব আছে সকলেই কি হবে, নানানভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং এটা যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের মানব জাতির কি হবে, অস্তিত্ব হুমকি স্বরূপ হয়ে যাবে। তার মানে আমরা ভালো মতো বেঁচে থাকতে পারবো না। এই যে পরিবেশ যদি তোমার ক্ষতি হয়, বনাঞ্চল যদি নষ্ট হয়, তাহলে বৃষ্টিপাতের হার কমে যাবে, চাষাবাদে নষ্ট হবে বা ক্ষতি হবে, গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এগুলো বৃদ্ধি পেয়ে পরিবেশের তাপমাত্রা বেড়ে যাবে, এটাকে বলা হয় গ্রিনহাউস ইফেক্ট। তার মানে পরিবেশ যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, এই গ্যাসগুলো বেড়ে যায়। এই গ্যাসগুলো পরিবেশে বেড়ে যাওয়া মানে তাপমাত্রা বেড়ে যাওয়া। তাপমাত্রা বেড়ে যাওয়ার এই প্রক্রিয়া বা এই ঘটনাটাকে বলা হয় গ্রিনহাউস ইফেক্ট। আর এই গ্রিনহাউস ইফেক্টের ফলে আমাদের পরিবেশে কি ক্ষতিকর প্রভাব পড়ে? গ্রিনহাউস ইফেক্টের কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়, উপকূল অঞ্চল বন্যায় তলিয়ে যায়, ঠিক আছে, আবহাওয়ার পরিবর্তন হয়, বনাঞ্চল ধ্বংস হয়, বিভিন্ন রোগ বালাই দ্বারা ফসলের ক্ষতি হয়, মানুষের মধ্যেও বিভিন্ন রোগের প্রভাব দেখা দেয়, ঝড় জলোচ্ছ্বাসের তীব্রতা বেড়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের পরিবেশকে সুরক্ষা রাখতে হবে, গ্রিনহাউস ইফেক্ট থেকে বেঁচে থাকতে হবে, এবং আমাদের পুরো জীবজগৎকে টিকিয়ে রাখতে হবে। তাহলে এর গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, এখন আমরা পরবর্তী প্যারাতে কি জানতে হবে সেটা জানতে হবে। যেমন আমরা মাত্রাতিরিক্ত যদি রাসায়নিক সার বা কীটনাশক ঔষধ ইউজ করি, তাহলে এটা আমাদের মাটির গুণাগুণ নষ্ট করে, উপকারী যে জীবাণু বা স্থলজ যে প্রাণীগুলো থাকে এদের ক্ষতি করে। বা এই কীটনাশক যদি তোমার বৃষ্টির পানির সাথে পুকুরে যায়, পুকুরের পরিবেশের ভারসাম্য নষ্ট করবে, পুকুরের যে তোমার প্রাণীগুলো থাকবে এদের ক্ষতি হবে বা এরা মারা যাবে, তাহলে এটা আমাদের ক্ষতি করতেছে, তাহলে এগুলো কম কম ব্যবহার করতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের এই যে পুরো যে চ্যাপ্টারটা, এই পুরো চ্যাপ্টারটা আমরা সুন্দর করে পড়ে ফেললাম। তাহলে এইগুলো পড়লেই তোমার সুন্দর করে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এরপরেই আমরা বিগত সালের যত বোর্ড কোশ্চিন আসছে এই চ্যাপ্টার থেকে সকল কিছু আমরা সলভ করব। সেই ক্লাসে তোমাদের সকলকে আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।